কি হয়েছে ভাই, যা কি সমস্যা? কই কোনো ডিজাইন টিজাইন তো কিছুই নাই, কি ডিজাইন করছেন? আপনি যেটা পাঠাইছেন ওইটাই আইছে। হুম। করতে যায় মানে? হ্যাঁ। হ্যাঁ। হুম। এখানে সিএস এর উপর ক্লিক করলেই তো যে আসবে, এখান থেকে পুরোটা আপনি কিভাবে সিলেক্ট করছেন পুরোটা? তাহলে তো যাওয়ার কথা, এই যে পুরো সিলেক্ট করেছি, পুরো সিলেক্ট হয়ে গেছে কন্ট্রোলে দিয়ে, 40 পর্যন্ত চলে আসছে। আমার তো সিলেক্ট হয়েছে সব। এই যেমন আমি যদি রাইট ক্লিক করে এখানে দেই, এখানে যদি পেস্ট করি সবই তো আসছে, তাহলে ফুটার পর্যন্ত চলে আসছে বডি থেকে। আসবে না কেন? এখানে কি এরকম ব্যাকগ্রাউন্ড একদম সাদা ছিল? ইমেজ কই? আপনার কাছে যে এই ফাইল আছে, ফাইলটা আবার পাঠান তাইলে। আর কি ফন্ট পায় না বলছিলেন? ফন্টাসম কল ই করছেন? এই যে ফন্ট পায় না ফন্টাসমের। ফন্ট এবং সিএসএস তো সব এক জায়গায় রাখছেন, তাইলে আপনি কি সোর্স পরিবর্তন করছেন ফন্টাসমের? কিরকম করছেন? ফন্টস ফোল্ডারে আছে, বলে দিয়েছেন এটা। এর দ্বারা কি বুঝছে যে আপনার এই সিএসএসটা যেখানে আছে সেই ফোল্ডারের ভিতরে একটা ফন্টস নামে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আপনার ফন্ট আছে। বুঝতে পারছি। আপনার সিএসএসটা তো ব্যাগে নাই, আপনার সিএসএসটা এখানে থাকতো, সেক্ষেত্রে সিএসএসটা ফন্টস নামে একটা ফোল্ডার পাইতো, তারপর সেখানে ফন্ট পাইতো। আপনি তো এখানে এরকম বলছেন, এখানে মানে এই সিএসএস ফাইলে যে ফোল্ডার আছে ওই ফোল্ডারের ভিতরে এই নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে ফন্ট আছে। কিন্তু আপনার তো তা না, যে ফোল্ডারে আপনার সিএসএস সেই ফোল্ডারই আপনার ফন্ট। তাহলে এখান থেকে সোর্স এক কেটে দিতে হবে, নয়তো আপনার সিএসএসটা কেটে ব্যাগে নিয়ে আসেন। এখন সিএসএসটা এখানে আবার হেডারও তো এডিট করে দিতে হবে। কই? এই যে ফন্টস,
আসছে? জি আসছে। আর কোনো সমস্যা? ফাইল পাইছেন কোনটা না আপনার আপডেট কোনটা? তবে এটা দেখা যায় সিএসএস টা আমি যে কপি করছি, সিএসএস টা আমি কপি করার সম্ভাবনা কম বেশি, আবার নতুন করে করতে হবে। হুম, ঠিক আছে, নতুন করে করবেন আবার। আচ্ছা, তাইলে আজকে কি করব? আপনার সমস্যাগুলো তো দেখানো হয়েছে, আজকে নতুন কিছু এলিমেন্ট শিখি। জি নতুন কিছু। কয়টা জানি, কয়টা যেমন শুধু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি না? জি এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা কালার আর কি রেড ব্যবহার করি, এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে আরও অনেকগুলো আছে, যেগুলো আপনার আমরা আসলে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে যে কোনো একটার ক্ষেত্রে ঠিক আছে। যেমন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম ব্যবহার করতে পারতাম, ব্যাকগ্রাউন্ড কালার রেড, একই কাজ। এরকম ব্যাকগ্রাউন্ডে আরও আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ ব্যবহারের জন্য আপনার ইউআরএল দিতে হয়, আর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার ইমেজের লিঙ্ক হয়। কারণ আমরা যদি একটা ইমেজ নিয়ে আসি, তারপর নাকি ভাই হুম, মানে একটু ইয়ে নাকি, মানে বলতে খারাপ না, ওই আরবিতে তাবান কয় আর কি এটারে, সত্যি বলতে বলতে তাবান আসছে। না ওরকমের কিছু না তেমন। আমরা ছোটো একটা ইমেজ নেই, আরও কিছু এক্সাম্পল দেখাবো, ওই ক্ষেত্রে দরকার হবে তো একবারেই নিয়ে নিই ছোটো দেখবেন একটা 300 বাই 300 একটা ইমেজ নিই।
এই ইমেজটাকে যদি আমরা সিএসএস দিয়ে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কীরকম করতে হবে সেই একই নিয়মে জাস্ট এখানে আপনার ইউআরএল থাকবে সোর্স সিস্টেমে একই যে সিএসএসটা কোথায় আছে সেখান থেকে যদি ফোল্ডার থাকে সেই ফোল্ডার লিখতে হবে। তো আমাদের ফোল্ডার ইমেজের একটা ফোল্ডার করে নিই, কারণ যখন বড় টেমপ্লেট করব তখন আমাদের দেখা যায় যে অনেক ইমেজ থাকবে, এজন্য আগে থেকে অভ্যাস করা ভালো। যে ইমেজ নামে একটা ফোল্ডার করে নিলাম, সেই ফোল্ডারের ভিতরে এই ইমেজটা এক্সটেনশন সহ লিঙ্ক নামটা কপি করি। আচ্ছা ভাই ইয়াটা এই যে লিংকিংটা কি সিএসএস হিসেবে হয় নাকি এইচটিএমএল হিসেবে হয়? বুঝি নেই। মানে যেমন আমি যদি এইচটিএমএল মধ্যে একটা সিএসএস লিংক করি, হ্যাঁ, তাহলে ওই সিএসএসটা যে ফোল্ডারে সেটা দেখাইতে হবে নাকি এইচটিএমএলটা কোন হিসাবে ধরতে হবে? এইচটিএমএল যে ফোল্ডার আছে সেখান থেকে দেখতে হবে আপনার এইচটিএমএলটা কোন ফোল্ডার আছে ওইখান থেকে ধরতে হবে। এখন আপনার সিএসএসটা করতে মানে আপনি যদি মনে করেন সামনের রুমে থাকেন, একটা ঘরের ভিতরে 3টে রুম, আপনি প্রথম রুমই আছেন, এবার আপনার থেকে শুরু করবেন যে এখন ওইটা ওই আর কি একদম তৃতীয় রুমে 3 নম্বর রুমে যাওয়ার জন্য আপনার কী করতে হবে, প্রথমে দ্বিতীয় রুমে যাইতে হবে, এবার তৃতীয় রুমে যাইতে হবে। তো এইচটিএমএলটা এরকম মনে করেন আগে ও নিজে কোথায় আছে ও যেখানে আছে সেখান থেকে যদি একটা আর কি ও যেখানে আছে এখন আপনি সিএসএস পাওয়া চাইতেছেন, এখন দেখবেন যে আসলে ও কোথায় আছে ওখান থেকে কীভাবে পাওয়া যায়। ওখান থেকে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে, ফোল্ডারটা লেখেন, এরপরে আপনি নামটা লেখেন ফাইলের। আর যদি দেখেন যে আপনার আর কি আপনি যেখানে আছেন মানে আপনি আছেন দ্বিতীয় রুমে আর যারা খুঁজবেন সে আছে প্রথম রুমে, তাহলে কি আপনার এক রুমে ব্যাগে আসতে হবে। তো ব্যাগে কীভাবে আসে তাদের দেখাচ্ছিলাম, ডাবল পয়েন্ট এবার স্ল্যাশ, এটা দিলে সে বুঝবে যে সিএসএসটা যে ফোল্ডারে আছে। প্রথমে হচ্ছে এইচটিএমএল আর সিএসএস না, আপনি যেখানে সোর্স লিঙ্কটা লিখতেছেন সেই ফিল্ডটা কোথায় আছে। এতদিন আমরা লিখছি কি এইচটিএমএল লিখছি, আপনার এই ইমেজ সোর্সটা আর কি ইমেজ লিঙ্কিং করাইছি এইচটিএমএল এ, যার কারণে আমরা এইচটিএমএলকে ধরছি। এখন বসাইতেছি কোথায়, আচ্ছা এখন বসাই দিয়ে সিএসএস ফাইলে, মানে এই ফাইলটা কোথায় আছে সেখান থেকে সোর্সটা কোথায় পাবে, বুঝতে পারছি। মানে যদি আমরা মনে করেন যে এখানে লিখতাম আইএমজি, এখানে যদি সোর্স দিতাম সেক্ষেত্রে এইচটিএমএলটাকে ধরতাম যে এইচটিএমএলটা কোথায় আছে, এইচটিএমএলটা এখানে আছে, এখান থেকে ইমেজটা কীভাবে পাওয়া যেতে পারে। এমন হইতে পারে যে আপনার সিএসএসটা আছে একটা সিএসএস ফাইল ফোল্ডারে, মনে করেন আপনার প্রায় 300-400 সিএসএস ফাইল হবে, এজন্য সব সিএসএস ফাইল আপনি একটা ভিতরে ঢুকিয়ে রাখলেন। এই সিএসএসটা এখন কেটে দিই। এখন দেখেন যদি আমি ইমেজটা আর কি কল করাতে চাই সেক্ষেত্রে প্রথমে দেখতে হবে আমি কোন ফাইলে কল করাই দিচ্ছি। আমি এইচটিএমএল ফাইলে কল করাই দিচ্ছি, তাহলে আমাদের এইচটিএমএল ফাইলটা কোথায় আছে, যেখানেই থাকুক আছে এখানে। এখন আমার ইমেজটা পাইতে হলে এখান থেকে যাইতে হবে একটা ইমেজ ফোল্ডারে, সেখান থেকে আপনার এই ইমেজটা, ঠিক আছে, আমি এরকম দেই ইমেজ ফোল্ডার দিলাম, এরপরে এই লিঙ্কটা দিলাম আর কি ইমেজ নাম দিলাম। এখন দেখেন আমাদের ইমেজ আসে কিনা, ইমেজ চলে আসছে। এখন আমি যদি এই ইমেজটাকে আপনার সিএসএস এ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এইচটিএমএল কোথায় আছে ওটা আমার দেখার দরকার নাই, আমি এটা কেটে দিলাম। এইচটিএমএল কোথায় আছে এটা আমার দেখার দরকার নাই, আমি বসাবো কোথায়, সিএসএস ফোল্ডার বসাবো, মানে সিএসএস ফাইলের ভিতরে আমি আর কি ইমেজটা বসাবো। তো সেক্ষেত্রে সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস ফাইলটা আছে একটা ফোল্ডারে। এরপরে এখন যদি আমার ইমেজটা পাইতে হয় সেক্ষেত্রে আমার কী করতে হবে, এক ফোল্ডার ব্যাগে যাইতে হবে, এক ফোল্ডার ব্যাগে গেলাম, এরপরে আবার ইমেজ ফোল্ডার ঢুকতে হবে, এবারে ইমেজটা পাওয়া যাবে। তাহলে তার মানে কি এই সিএসএসটা যেখানে আছে এখানে এক ফোল্ডার ব্যাগে গেলাম, এ হলো ব্যাগে, এটার দ্বারা এক ফোল্ডার ব্যাগে যায়। এরপরে এক ফোল্ডার ব্যাগে যাওয়ার পরে কী হয়েছে, যখন আমি এক ফোল্ডার ব্যাগে গেলাম তখন আবার একটা ইমেজ নামে একটা ফোল্ডার পাইলাম, সেই ফোল্ডারে ঢুকলাম, ঠিক আছে। এবারে এখানে যাই আমার এই ইমেজ ফাইলটা পাইলাম, ইমেজটা পাইলাম। এই এখন আমাদের সিএসএস ফাইল লোকেশন চেঞ্জ করছি না, একটা ফোল্ডার করে নতুন ফোল্ডার দিচ্ছি সিএসএসটা। এখন তো আমাদের ইন্ডেক্সেও আর কি এইচটিএমএল ফাইলও চেঞ্জ করা দরকার, সিএসএস style.css। এখন যদি আমি আবার রিলোড দেই দেখেন এখানে অটো রিপিট হয়ে যায়। এখানে যদি এখন আমি দেই আপনার এক্সপার্ট এলিমেন্টে যাই,
নো রিপিট দ্বারা কি বুঝাইছি বলতে পারেন? ইমেজটা মানে আরেকবার আসবে না। হ্যাঁ, মানে হলো যে আমাদের উইড এবং হাইট কত দিছি এই ডিপটার? উইড দিছি 500 পিক্সেল আর 500। হাইট দিলাম 300 পিক্সেল। আর আমাদের ইমেজটা কতটুকু দেখেন, রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যাই, ডিটেলসে গেলে এখানে দেখেন ডাইমেনশন, এই উইড হলো 300 পিক্সেল, হাইটও 300 পিক্সেল। তার মানে আমাদের উইড হলো 500 আর ইমেজ হলো 300, 200 পিক্সেল কম আছে ইমেজটা। ইমেজটা 200 পিক্সেল কম থাকার কারণে এই ইমেজটা আর কি আরও যে জায়গা পাইছে ওই জায়গায় রিপিট হয়ে গেছে, মানে শেষ হয়েছে, ইমেজটা আবার শুরু হয়েছে এখান থেকেই। এরকম যদি আপনার পুরো আর কি ওয়েবসাইটে আর কি এই রকমের আমি উইড দিয়ে দিতাম 100%, হাইট 100% বা অটো, এবং আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি এরকম একটা ইমেজ ব্যবহার করি, সেক্ষেত্রে ও যত জায়গা পাইবে এরকম রিপিট হইতে থাকবে আর কি, একই ইমেজ বারবার বারবার শেষে এরকম একটা সাথে একটা মিশে মানে একদম জায়গাটা ভরে থাকবে। এখন আপনি যদি চান যে ইমেজটা আমি দিছি একবারই আসবে, এটা রিপিট হবে না, মানে বারবার আসবে না, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ব্যাকগ্রাউন্ড হাইপেন রিপিট, এখানে নো রিপিট। আচ্ছা, আর এরকমের আরও অনেকগুলোই আছে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, ইমেজ দেখলাম, রিপিট দেখলাম। এবার যদি আমরা দেখি যে কভার, ব্যাকগ্রাউন্ড কভার নামে একটা আছে, ফেল টু লোড দ্য গিভিং ইউআরএল। আমাদের ইমেজ শো করতেছে কিন্তু সিএসএস এ করতেছে আমি পাইনি। ওটা মাথা নষ্ট হয়েছে আর কি। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড রিপিটার নো দিয়ে দেই। নো রিপিট, ইমেজটা শুধু একবারই আসবে। কাজ করতেছেন নি কোনো? না ভাই, ইয়ে করে লিখতেছি, নো রিপিটে লিখতেছি। ও, এখন আরেকটা আছে মনে করেন ব্যাকগ্রাউন্ড সাইজ। এখানে যদি দেন কভার, সেক্ষেত্রে দেখেন ওই একটা ইমেজই একদম পুরা এটা ভরে গেছে। আমি যদি এটা বাড়াই দিই, আপনার উইডটা দিই 100%, মানে পুরা ওয়েব পৃষ্ঠা জুড়ে উইডটা থাকুক। এখন এটা যদি আমি নো রিপিটটা কাটিয়ে দিই, দেখেন নো রিপিটটা কাটিয়ে দিলে আমাদের ইমেজটা কতবার রিপিট করা লাগছে, 1 2 3 3.5, 3.5 বার আর কি রিপিট হয়ে এই জায়গাটা বসছে। এখন যদি আমি এই ইমেজটাকে আর কি নো রিপিট দিলে তো আর কি রিপিট দিলে তো আপনার বারবার আসে এরকমের ইটা দেখা যায়, বর্ডারটা দেখা যায় যে একটা জোড়া লাগছে, একটা জোড়া লাগছে, একটা জোড়া লাগছে। এখন আপনি যদি এই একটা ইমেজই একবারই ব্যবহার করে পুরো স্ক্রিনটা দাও আর কি ভরে ফেলাইতে চান, সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে কভার দিতে হবে। সেক্ষেত্রে দেখেন পুরো ইমেজটা একবারে ভরে গেছে। এখন এখানে যে আপনার দেখেন যে পুরো ভরে গেছে, কিন্তু আমাদের ইমেজটা কিন্তু অনেকটা কেটে গেছে, কারণ ও আমরা আর কি এটা উইড বাড়ছে কিন্তু এখন হাইট বাড়তে পারে না, যার কারণে আমরা হাইট নির্ধারিত করে দিছি যে আপনার হাইট 300 পিক্সেল। হাইটে যদি কেটে দিই, ও হাইট কেটে দিলে আমাদের এখানে তো কোনো কন্টেন্ট নাই, যার কারণে পুরাই পাইতেছে না। আমি হাইটটা 100% দিয়ে দিই, বা অটো আর কি কন্টেন্ট ছাড়া নেবে না, তো আমরা এখানে 1000 পিক্সেল দিয়ে রাখি। একটা ইমেজ দিয়ে দেখবেন যে 1000 পিক্সেল পর্যন্ত ভরে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এটাকে নিয়ে নিলাম। এবার আছে ব্যাকগ্রাউন্ড পজিশন। এবার আছে ব্যাকগ্রাউন্ড পজিশনটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আমি কভারটা একটু কেটে দিই, কারণ কভারটা থাকলে এখানে সিএসএস কমেন্ট করে কীভাবে জানা আছে, তো সিএসএসটা কমেন্ট করে রেখে দিলাম এই লাইনটা, শুধু এই লাইনটা বুঝতে পারছেন, মানে ডিলিটও করতে পারতাম, আবার চাইলে কমেন্টও করে রাখতে পারতাম, তো কমেন্ট করে রাখলাম।
আচ্ছা, এখানে কভারটা আমি কেটে দিলাম। এখন আরও একটা ইয়ে আছে আর কি, ব্যাকগ্রাউন্ড পজিশন, যে অনেকগুলোই পাওয়া যায় এরকমের, কিন্তু আসলে আমাদের যে বিষয়গুলো আর কি দরকার হবে বেশি বেশি, আমি ওইগুলো দেখাই দিয়েছি, বাকিগুলো দেখা যায় নিজে ঘাটতে ঘাটতেও পাইয়ে যাবেন অনেক কিছু। এখানে আমি 500 পিক্সেল হাইট দিয়ে দিই, কারণ আমাদের ইমেজটা ছোটো থাকুক। এখন দেখেন আমি তো দেখে, হ্যাঁ বলেন। ব্যাকগ্রাউন্ড সাইজ আর মানে উইড হাইট মানে এর মধ্যে কি পার্থক্য? উইড হাইট দ্বারা পুরো এই বক্সটাকে আর কি বোঝায়, এই বক্সটাকে, যে এই বক্সটাকে আপনি কতটুকু উইড দিতেছেন কতটুকু হাইট দিতেছেন, জি, তত তত যেমন আমি যদি এখানে এটা কমাই, না হাইট যদি কমাই দিই 300 পিক্সেল দিলাম, সেক্ষেত্রে হাইট আমাদের কমে গেল, পুরো বক্সের কমে গেল। জি, এই যেমন আমাদের উইড বেশি আছে, উইড আছে 100%, কিন্তু আমাদের ইমেজটা হয়েছে এই পর্যন্ত। জি, উইড দ্বারা আমাদের আর কি পুরো ডিপটার উইড বাইরে গেছে। আর কভার দেবো, কভারের মান হলো, কভার যখন ব্যবহার করবো তখন এই ইমেজটাও পুরো হাইট আর কি এই পর্যন্ত চলে যাবে। মানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা তখন চিনেইবি না, আমি যদি দেখেন যে এটা দেই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার তখন আর দরকার হইবে না। এখন তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, এখন শো করতেছে যেখানে ইমেজ আছে সেখানে ইমেজ শো করবে, যেখান থেকে ইমেজ শেষ সেখান থেকে ব্যাকগ্রাউন্ড শো করবে। আর এরকমও না, জাস্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে পুরো ডিপটাতেই আমার কালার শো করতেছে, কিন্তু এই ইমেজটা উপরে থাকার কারণে পিছনের কালারটা দেখা যায় না, যেখান থেকে ইমেজটা শেষ পরের কালারটা দেখা যায়। এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিই, সেক্ষেত্রে আমার পুরাই ডিপটাকে যেখান থেকে শুরু যেখানে শেষ টোটালটাই একটা ইমেজ দ্বারা ভরে গেছে। মানে এক ইমেজ দ্বারা পুরো ডিপটা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে কভার করতে পারছেন। আর এখানে আপনি কিন্তু তাহলে টেক্সট রাখতে পারবেন, কারণ আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছি কিতে, সিএসএস এ। কারণ এখন আমরা চাইলে এখানে টেক্সট রাখতে পারবো। এখন আমরা যদি এখানে লরেন ইপসনে যাই, এখান থেকে নেই, বেশি ভিতরে যাওয়ার দরকার নেই। এই যে যেমন এটা আর কি ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে ব্যাকগ্রাউন্ডেরটাই বুঝেছি, যে উপরে এইচটিএমএল এর থাকবে, কন্টেন্ট থাকবে, তার ভিতরে আর কি পিছনে ইমেজ থাকবে আর কি। এতক্ষণ আমরা আর কি কন্টেন্ট দিছিলাম না, হয়তো এর জন্য একটু গ্লাইডটা লাগছিল আপনার কাছে। মানে এখন যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেন, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, সেক্ষেত্রে দেখেন ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই আর কি যে পুরোটা জুড়ে ইমেজ আছে, উপরে আমরা যে এখানে এইচটিএমএল এ যা দেব ওটা শো করবে। আচ্ছা, এখন দেখেন একটা পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশনে আপনি দুইটা দিতে পারবেন, দুইটা ভ্যালু হয়। একটা হইলো মনে করেন যা দেন টপ আর রাইট দিতে পারেন, রাইট টপ। এর দ্বারা কি বুঝাইছে, যে আপনি যে ইমেজটা ব্যবহার করছেন এই ডিপটা যতটুকু জায়গা আর কি, আমাদের ডিপটা কতটুকু আছে শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমরা ওয়েট চাইলে আর একটু কমাই দিতে পারি, এখানে আমরা ওয়েট মনে করেন 700 পিক্সেল দিই, ছোট হলে বুঝতে সুবিধা হবে। আর এখানেও আমরা হাইটটা 400 পিক্সেল দিই, হাইটটাও কমাই দিলাম। এখন এই ইমেজটা দেখেন, আমি যদি চাই যে এইটা ইমেজটা আপনার বাম পাশে কোনায় থাকবে, বাম পাশে উপরে কোনায়, সেক্ষেত্রে আমাদের দিতে হবে কি, প্রথমে দিতে হবে লেফট, এরপরে দিতে হবে টপ। আর এটা এরকম দিতে পারেন, সমস্যা নাই, যে টপ লেফট একই কাজ। মানে এর দ্বারা বোঝে যে লেফটেও থাকতে হবে, টপেও থাকতে হবে। এখন যদি আমি দিই রাইট, তাহলে টপ থেকেই রাইটে আসবে। আর যদি এখানে দিই টপের, এখানে দিই যদি বাটন, সেক্ষেত্রে বাটন থেকে মানে নিচ থেকে রাইট। আবার এখানে যদি আমি দিই যে আপনার লেফট, আর এখানে দিই বাটন, একই কাজ, একই লেফটের থেকে বাম পাশের নিচে থাকবে। এরকম পজিশন আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি টপ এবং আর কি টপ এবং রাইট দেই, টপ রাইট।
সেন্টার সেন্টার হলো এটা, আর মানে উপরে নিচে সেন্টার, আর আর কি ডাইনে বামে সেন্টার হইলে পাশে, যে পাশে দেন আর কি। উপরে নিচে ডাইনে বামে সব জায়গায় সেন্টার আর কি। এই যে ভ্যালুগুলো লিখলাম আমরা, এতক্ষণ যে ভ্যালুগুলো লিখলাম, এই টোটালটাই আমরা চাইলে একটার ভিতরে লিখতে পারবো এরকমের। আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি তখনই যখন মনে করেন শুধু একটা ভ্যালু দরকার হয়, অথবা আমরা এই সব ভ্যালুগুলো চাইলে একসাথে লিখতে পারি কি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে। তাহলে এই হাইপেন কালার, হাইপেন ইমেজ এগুলো কিছু লাগবে না। আপনি মনে করেন এখানে রেড দিলেন, ও ধরে নিল যে এটা হাইপেন কালার, মানে এই হাইপেন কালার এটা ধরে নিল। এবার আমরা যদি ইমেজটা শো করা যায়, একটা স্পেস দেবো, স্পেস দিয়ে আমরা ইমেজের লিঙ্কটা দিয়ে দেবো, ইমেজের লিঙ্কটা দিয়ে দিলাম। হুম, না এখানে স্পেস স্পেস শুধু একটা স্পেস দিলেই হবে। এবার হচ্ছে নো আর কি, নো রিপিট, নো রিপিটও আপনি এখানে নিয়ে আসেন। এবারে পজিশন, এরকমের আর কি। আরও একটা দেখাই আমি, আর একটা একটু বাকি আছে মেবি, ওইটা দেখাই দিই যেটা দরকার হবে। পুরোটাই আমি কেটে দিই এটা। পজিশন দিলাম, আর একটা আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আজান দিয়ে ফেলাইছে নাকি? তাহলে নামাজ পড়ে আস। হ্যাঁ, না মসজিদে গিয়ে পড়তে পারেন, আমি ওয়েট করি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা একটু দেখি। এখানে এটা বোঝানোর জন্য একটু টেক্সট লাগবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের জন্য। আচ্ছা, এই যে এটা না আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখেন একই জায়গায় আছে না। এখন আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড আর কি পজিশনই দেই, এটার জন্য হয়তো বা পজিশন অ্যাবসলিউট লাগতে পারে। আমি এখান থেকে ট্রাই করি, না হলে নামাজে পর্দা খাবো না এটা, তাহলে আর কি সময় লাগবে আর কি। একটু দেখি নর্মাল হয় কিনা। আমি এখানে যাই, ইমেজটাকে পজিশন দেই, ফিক্সড। হ্যাঁ, আমি চেক করে নিই, চেক করে দেখি। যেখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দিলাম না এইমাত্র, সিএসএস যাই, এই যে আসছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দেওয়ার কারণে হয়েছে কি, আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা না,
ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা কিন্তু একই জায়গায় আছে। এখন যদি দেখেন আমরা যদি স্ক্রল করি এই আর কি এই জিনিসটি স্ক্রল করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আর কি উইডটা নির্ধারিত করা আছে, যার কারণে ঝামেলাটা হইতেছে। আমরা হাইট এটাকে বন্ধ করি এবং ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা নিয়ে আসি। অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টটা দিয়ে দিলাম। এখন যদি আমি একটু রিলোড দেই, তাহলে দেখেন যে এখন আর কি পুরোটা নিয়ে নিছে। এখন আমি যদি এখানে স্ক্রল করলে কি হয় দেখেন, ইমেজটা কিন্তু আমাদের করতেছে না, ইমেজটা কিন্তু মাঝখানেই থাকতেছে। এমনিতে আমরা যদি স্ক্রল করি আর কি, এখানে যদি এই স্ক্রল বাটনে টানি, সেক্ষেত্রে কন্টেন্ট কিন্তু উপরে চলে যাইতেছে, কিন্তু ইমেজটা যেখানটা সেখানে থাকতেছে। মানে একটা ইমেজকে যদি আপনি একদম ফিক্সড করে রাখতে চান, সেক্ষেত্রে ইমেজটা আর কি এরকম রাখতে পারেন, চাইলে ফিক্সড থাকবে। আর যদি আপনি চান যে স্ক্রলের সাথে সাথে ইমেজটাও চলে যাবে, সেক্ষেত্রে এখানে হবে আপনার স্ক্রল, এই ফিক্সড দিলাম পজিশন, এখানে ফিক্সড না দিয়ে স্ক্রল দিতে হবে। তো এমনি ডিফল্টভাবে স্ক্রল থাকে, যার কারণে আমরা স্ক্রল করলে ইমেজটা চলে যায়। দেখুন এখন আমাদের ইমেজটাও সাথে সাথে চলে যাইতেছে। আমরা আর একটু টেক্সটটা আর একটু বাড়াই দিই, সেক্ষেত্রে স্ক্রলের জন্য আরও সুবিধা হবে। রিলোড কি দিয়েছিলাম, দিয়ে দিই আর একবার। যেমন স্ক্রল দিলাম, এখন দেখেন আমি যদি আর কি টেক্সটের সাথে কিন্তু চলে যাইতেছে, মানে এখন স্ক্রল হইতেছে। আর ফিক্সড দিলে ও নিজের জায়গা মতো বসে থাকতো। যেমন এখন আমরা যদি একটা এই দিই, স্ক্রল বসাই দিই, এসি মাঝে মাঝে আমার স্পেলিং চেক করবেন, স্পেলিং হঠাৎ করে ভুল হয়ে যায়, যার কারণে মাঝে মাঝে দেখে কাজ করে না, পরে দেখি যে স্পেলিং ভুল থাকে আর কি। যারা বেশি দ্রুত কাজ করে, মানে কাজ করতে তো অভ্যস্ত হয়ে যায়, তাদের মাঝে মাঝে এরকম সমস্যা হয়। ছোট ছোট তাই বারবার দেখা যায়, মানে সে সমস্যা হয় কি, মানে আগে পড়ে গেছে, মানে এত দ্রুত টাইপ করে, যার কারণে দেখা যায় এটা আগে যাওয়ার কথা এটা পরে হয়ে গেছে, এটা আগে চলে গেছে এরকম। আচ্ছা, তাহলে নামাজ পড়ে নেন নাকি, এবারে আড্ডা দেখাই। জি, জি, জি। ঠিক আছে।